স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 3 বিভাগে তাপপ্রবাহের সতর্কতার মাঝে সারা দেশে খুলল সব স্কুল, কলেজ, মাদ্রাসা। বিভিন্ন স্থানে বজ্রপাতে 3 এবং গাছ পড়ে 2 জনের মৃত্যু। এখনো চলছে সুন্দরবন চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন নেভানোর চেষ্টা চলছে, তদন্ত কমিটি গঠন। সম্ভাবনাময় রাবার চাষে অগ্রগতি কম, আয়ও কমছে, উৎপাদন বাড়াতে ভারতের সহযোগিতা নেবে রাবার বোর্ড। এবার বিস্তারিত সংবাদ। তাপপ্রবাহের সতর্ক বার্তার মাঝেই সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। দীর্ঘদিন পর আবারও বেজে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানের ঘণ্টা। রোজা, ঈদ আর তীব্র তাপপ্রবাহের কারণে দফায় দফায় বন্ধ থাকার পর সকাল থেকে খুলেছে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা। শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক সব ক্লাসেই শিক্ষার্থীর উপস্থিতি ছিল বেশ ভালো। লম্বা ছুটির পর শ্রেণীকক্ষগুলো আবারও হয়ে ওঠে প্রাণবন্ত। গরম বেশি লাগে, কিন্তু ক্লাস করতে কেমন লাগে? ভালো লাগে, ক্লাসেই ভালো লাগে। বাসায় ভালো লাগে না? না, বেশি করে পানি নিয়ে আসছি ক্লাস করার জন্য। বাইরে গরম থাকলেও তীব্র তাপপ্রবাহ কিছুটা কমে এসেছে। কোথাও কোথাও আকাশ ছিল মেঘলা, যা গরমের মাঝেও স্বস্তি দিয়েছে শিক্ষার্থীদের। ক্লাসে ফিরতে পেরে উৎফুল্ল শিক্ষার্থীরা। অভিভাবকরাও চাইছেন নিয়মিত চলুক ক্লাস, পরীক্ষা। বাসে থাকলে পড়া থেকে আমরা অনেক ডিস্টেন্সে চলে যাই, পড়া অনেক গ্যাপ হয়ে যায়, তাই ভালো লাগে না। স্কুল আসলে পড়াটা রেগুলারলি থাকে। তাই আগে যেমন গরম ছিল এখন সেটা একটা গরম নয়, আজকে ওইটাতে একটু ঠান্ডাই আছে। আমি তো মা, আমি বুঝি তার কিভাবে হচ্ছে, তাই সেটা তাকে কিভাবে পাঠালে তার জন্য সুবিধা হবে সেটা তো আমি জানি। তাকে সেভাবেই মনে করেন স্কুলে দিয়ে দিচ্ছি, যে যেটা যেটা দরকার। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরুর আগে কোনো প্রতিষ্ঠানেই হয়নি প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের ক্লাসের বাইরে কোনো শিক্ষা কার্যক্রমে অংশ নিতে হয়নি। দুপুরের মধ্যেই ছুটি হয়ে গেছে বেশিরভাগ স্কুল। সময় একটু সীমিত করেছি, একটু মর্নিংয়ে আমরা ক্লাসটা শুরু করেছি। যেহেতু ওয়েদার আমাদের একটু অনুকূলে আছে, আমাদের এখন ক্লাস করতে ভালো লাগছে। আমরা কয়েকজন টিচার সার্বক্ষণিকভাবেই আমরা ক্লাসের দিকে নজর রাখছি, যে তারা অসুস্থ আছে কিনা খোঁজ খবর নিচ্ছি। তো সবাই বলছে আমরা সুস্থ আছি। শিক্ষকদের সুবিধার কথা চিন্তা করে ক্লাসের সময়সীমা কিছুটা কমিয়ে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। কোথাও হিট অ্যালার্ট, আবার কোথাও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। যশোর, চুয়াডাঙ্গা সহ পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আগামী 48 ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জের নদ নদীর পানি কয়েকটি পয়েন্টে স্বল্প মেয়াদে প্রাক মৌসুমী বিপদসীমা অতিক্রম করতে পারে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত এই 3 বিভাগে হিট অ্যালার্ট জারি থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তাপপ্রবাহ দেশের অনেক জায়গায় কমতে পারে। তাপদাহে হাঁসফাঁস জনজীবনে স্বস্তির সংবাদ দিচ্ছে আবহাওয়া অফিস। বৃষ্টি হতে পারে রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায়। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আর একদিন অব্যাহত থাকতে পারে, তারপর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। সপ্তাহের মাঝামাঝিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী ও চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কিশোরগঞ্জের করিমগঞ্জে গতরাতে ঝড়ে গাছ পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। দীর্ঘ 1 মাস পর আজকে যে বৃষ্টি, হঠাৎ এত বৃষ্টি, আরে পানি বাসায় লয়ে গেছে, সবাই ঠান্ডা হয়েছে। প্রচন্ড তাপদাহের পরে আমাদের এই কিশোরগঞ্জে আজকের যে স্বস্তির বৃষ্টি হয়েছে, তাতে আমাদের জনজীবন একদম সুস্থতার মধ্যে আছে, সজীবতা ফিরে এসেছে। একদম শীতল হাওয়া বয়ে দিয়েছে, এর জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি।
ঝড় বৃষ্টির সাথে প্রচুর বজ্রপাত হচ্ছে। খাগড়াছড়িতে বজ্রপাতে মা ছেলে সহ 3 জন মারা গেছেন। দীঘিনালায় ভোর 5টার দিকে বজ্রপাতে ঘরে আগুন ধরে গেলে ঘুমিয়ে থাকা মা ও ছেলের মৃত্যু হয়। জ্বলে ভস্ম হয়ে যায় ঘর। রামগড়ে মারা যান আরেকজন। আগামী 48 ঘন্টায় সিলেট সুনামগঞ্জে নদ নদীর পানি কয়েকটি পয়েন্টে স্বল্প মেয়াদী প্রাক মৌসুমী বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দর্শক, রাজধানীর আগারগাঁও থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে তাপপ্রবাহ এবং ঝড় বৃষ্টির সম্পর্কে আবহাওয়াবিদরা কি বলছেন? ফারহানা, এখানে আবহাওয়াবিদ সকালেই একবার আমাদেরকে জানিয়েছেন যে সারা দেশে আগামীকাল থেকে বৃষ্টিপাত, বিশেষ করে ঢাকা শহর এবং ঢাকার আশপাশে সারা দেশে বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে যে হিট ওয়েভের কথা বলছে সেই হিট ওয়েভটা থাকবে না। সেই সঙ্গে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে না। সেই সঙ্গে তাদের তাপমাত্রা কমবে সেই জেলার কিছু কিছু অংশে, কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। সেই সঙ্গে তাদের তাপ কমবে এবং যেসব জায়গাতে বলা হচ্ছে যে সারা দেশে যে বৃষ্টি হবে, বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং বজ্রপাত হবে, সেই বজ্রপাতকে আশঙ্কা করে তারা বলছেন যে এই সময় কিছু কিছু সতর্ক বার্তা তারা দিয়েছেন। এই সময় যেন কেউ পানির কাছে এবং বড় বড় গাছের নিচে কেউ আশ্রয় না নেন, সেই কথা বারবার উল্লেখ করেছেন আবহাওয়াবিদরা। কারণ এইখানে তারা বলছেন যে বর্তমানে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছে, সেই বজ্রপাতে কিন্তু বড় বড় ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রাণ নাশও হচ্ছে। সেই জায়গা থেকে সতর্ক করার জন্য তারা অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে বলছেন যে যখন আপনারা এই বজ্রপাতের শব্দ শুনবেন 30 সেকেন্ডের মধ্যে যদি আপনার কাছেই হয়, সেই সঙ্গে আপনারা সঙ্গে সঙ্গে বসে যাবেন 2টি আঙ্গুলের উপর। এবং এরকম অনেকগুলো নির্দেশনা তারা দিয়েছেন যে জীবনের যেন হুমকি হয়ে না দাঁড়ায় এই বজ্রপাত, এবং বাসাবাড়িতে যারা অবস্থান করবেন এই বজ্রপাতের শব্দ এবং কোনো যদি বিদ্যুৎ চমকানো দেখতে পান সঙ্গে সঙ্গে তারা যেন বাসায় অবস্থান নেন, সেটিও তারা বলছেন। ফারহানা। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আগারগাঁও থেকে আবহাওয়া পরিস্থিতি জানালেন সহকর্মী মাহমুদুল হাসান। ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ভবন ও আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তিনি এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী প্রথমে প্যাথোলজি ভবন উদ্বোধন এবং পরে তা পরিদর্শন করেন। এরপর তিনি উদ্বোধন করেন সেনা প্রাঙ্গণ। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সভা, সেমিনার আয়োজনের লক্ষ্যে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ নির্মাণ করা হয়েছে। পরে দরবার নেন প্রধানমন্ত্রী। সেখানে সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ফোর্সেস গোল অনুযায়ী সশস্ত্র বাহিনীকে আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। সেনাবাহিনী মানুষের আস্থা অর্জন করতে পেরেছে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 15ই আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে শুরু হয়েছে মুক্তিযুদ্ধকালে ভারতীয় আলোকচিত্রী রঘু রায়ের তোলা ছবির প্রদর্শনী। ৭১ সালে বাঙালিদের ওপর পাকিস্তানিদের অত্যাচারের বিভৎস রূপ উঠে এসেছে ফ্রেমে। 19 মে পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চারুকলা ইনস্টিটিউটে দুর্জয় বাংলাদেশের সহযোগিতায় রাইজ অফ এ নেশন শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, প্রদর্শনীর আয়োজক দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দুর্জয় রহমান সহ বিশিষ্টজনরা। এতে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে যেসব চিত্রের প্রদর্শনীতে স্থান পেয়েছে তার অনেকগুলোই আগে কখনো দেখা যায়নি। ছবি দেখে মুক্তিযোদ্ধারা ফিরে যান 53 বছর পেছনে।
স্মরণ করেন জীবনের শ্রেষ্ঠ সময়কে। নতুন প্রজন্ম এসব ছবি দেখে অনুপ্রাণিত হবে বলে আশা করছেন তারা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, ৭১-এর গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে সরকার। এই যে প্রদর্শনীটা হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের উপরে, এই বইটা আমার দেখার সুযোগ হয়েছে। দুর্জয় যখন এটা নিয়ে কাজ শুরু করে, বেশ অনেকবারই দেখার সুযোগ হয়েছে। তো তখন আমি বারবারই ফিরে গিয়েছি ৭১-এ। আমরা যারা যুদ্ধে সেই সময় আমরা যারা ভাগ্যবান, আমি বলবো, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল, এটা কিন্তু বিরল সুযোগ। সব দেশ মুক্তিযুদ্ধ হয় না, সব দেশ স্বাধীন হয় না, এবং একটা দেশ স্বাধীন হচ্ছে ঠিক সেই সময়ে জন্ম এবং সুযোগ হওয়া, সেই যুদ্ধে অংশগ্রহণ করে দেশটাকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশটা স্বাধীন করা, এটা একটা বিরল একটা সুযোগ। এবং আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি মনে করি আমরা অনেক অনেক বেশি ভাগ্যবান। আমি কৃতজ্ঞতা জানাই মিস্টার রঘু রায়কে, যে তিনি সেই সময় তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন এবং সেই ছবিগুলো তুলেছেন, এবং সেই ছবিগুলো আজকে আমরা দেখার সুযোগ পাচ্ছি। এই ধরনের উদ্যোগ, আজকে যে উদ্যোগ আমরা নিয়েছি, সেই উদ্যোগ যারা লেখেন তাদের লেখনের মাধ্যমে, যারা এই ধরনের ছবি উঠান তাদের এই সমস্ত ছবি, বা যারা ছবি আঁকেন, অর্থাৎ যে যে পেশায় আমরা নিয়োজিত আছি, যার যার পেশার মাধ্যমে মানুষের মৌলিক অধিকার এবং অসাম্প্রদায়িক রাজনীতি, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে আমার মনে হয় যে আমরা এখন ঘুমিয়ে পড়ছি, একটু জাগ্রত হওয়া উচিত। এখনো জ্বলছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকা। পুড়ছে গাছপালা, লতাপাতা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বনরক্ষী, গ্রামবাসী, ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ডের ৭টি ইউনিট। মংলার প্রতিনিধি আমির হোসেন আমর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকার আগুন ছড়িয়ে পড়েছে অন্তত ৫ কিলোমিটার এলাকা জুড়ে। সকাল থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। ভোলা নদী থেকে পানির সংযোগ নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ড, নৌবাহিনী, বন বিভাগ, পুলিশ ও স্থানীয় প্রশাসন আগুন নেভাতে কাজ করছে। গতকাল বিকালে অগ্নিকাণ্ডের ঘটনা নজরে এলে বন বিভাগ সহ স্থানীয় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এগিয়ে যায়, কিন্তু রাত নামায় এবং কাছাকাছি কোনো পানির উৎস না থাকায় কাজ শুরু করতে পারেনি। আগুন লাগছে সুন্দরবনে শুই না, আমরা দ্রুতভাবে স্থানীয় যারা আছি সবাই আসছি, মোটামুটি এখানে প্রশাসনের লোকও কাজ করতে আছে আগুন নিভানোর জন্য। এই আগুন লাগার এই দায়ভার বন বিভাগ এড়াতে পারে না, এবং এই আগুন লাগার পিছনে এই অসৎ মাছ ব্যবসায়ী, অসৎ বন কর্মকর্তা এবং অদক্ষ মোয়ালদের কারণেই এই আগুন লেগেছে, এবং তারা এই ব্যাপারে এই আগুন নেভানোর ব্যাপারেও তারা আন্তরিক না। কাজেই এই ব্যাপারে সরকারকে, বন বিভাগকে আরও উদ্যোগী ভূমিকা করতে হবে। ফায়ার সার্ভিসের যে টিম এসেছে, তারা কাজ শুরু করতে তাদের মেশিন এখনও এখানে আনতে পারেনি। নৌকা এবং যানবাহন এবং যাতায়াতের পথ প্রস্তুত না করার জন্য। তো আমরা সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা যায়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে কমিটির। আগে আমাদের এখন প্রথম দায়িত্ব হবে আগুনটা নিয়ন্ত্রণে আনা, আগুনটা নির্বাপন করা। তারপরে আমরা ইনকোয়ারি টিম করব, ইনকোয়ারি টিম করে বিস্তারিত তদন্ত করে আমরা জানতে পারব। দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক। বিপুল সম্ভাবনা থাকার পরও রাবার চাষে এগোতে পারছে না বাংলাদেশ। উল্টো এ খাত থেকে আয় দিন দিন কমছে। এমন অবস্থায় রাবার উৎপাদন বাড়াতে ভারতের সহযোগিতা নিতে যাচ্ছে রাবার বোর্ড। এজন্য দুই পক্ষের মধ্যে সমঝোতাও হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। নাজমুল সাদিকের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল টিপু। গাছের কষ বা ল্যাটেক্স থেকে তৈরি হয় রাবার, আর যেসব গাছে তা পাওয়া যায় তাই স্থানীয়ভাবে পরিচিত রাবার গাছ নামে। বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের তথ্য মতে দেশের 43,500 একর এলাকা জুড়ে রাবার বাগান আছে। সেখান থেকে 2022 সালে 5,768 টন রাবার পাওয়া গেছে, অর্থাৎ প্রতি একরে উৎপাদন হয়েছে মাত্র 130 কেজি রাবার।
এই সিঙ্গাপুর থেকে শুরু কম্বোডিয়া অনেকগুলো দেশ আছে, এই তাদের যে ভ্যারাইটি দিয়ে তারা চাষ করে তাতে কিন্তু উৎপাদন অনেক বেশি হয়। দেশের প্রতিটা গাছের উৎপাদন বছরে প্রায় 3000 কেজি হয়, আর আমাদের দেশে যে আছে যে ধরনের ভ্যারাইটি আছে তাতে বছরে 350-400 কেজি হয়, 3000 কেজি আর 350-400 কেজি। ওদের দাবি হচ্ছে যদি আমরা উন্নত জাতের ক্লোনগুলো আমরা আমদানি করতে পারি তাহলে তাদের রাবার চাষটা অনেক বেশি তারা আন্তরিকভাবে করতে পারবে। এখানে আরও কিছু ফ্যাক্টর দায়ী, এই যে রাবার চাষিরা আসলে রাবার চাষ থেকে যেহেতু ফিরে আসতে চাচ্ছে, ওরা রাবার চাষের যেভাবে পরিচর্যা করা উচিত সেভাবে তারা করছেন না। হিসেব বলছে বিশ্বে প্রাকৃতিকভাবে যত রাবার উৎপাদন হয় তার 93% সরবরাহ করে এশিয়ার দেশগুলো, বিশেষ করে পার্শ্ববর্তী চীন, থাইল্যান্ড ও ভারত। এই শিল্পের সঙ্গে জড়িতরা জানিয়েছেন স্থানীয় আবহাওয়া রাবার চাষের উপযোগী হওয়ার পরও উন্নত জাতের গাছ না থাকায় কাঙ্ক্ষিত উৎপাদন মিলছে না। এক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের সহযোগিতা চেয়েছে তারা। উচ্চ ফলনশীল যদি রাবার বীজ যদি আমাদেরকে দেওয়া হয় ইন্ডিয়া থেকে, তাহলে এক্ষেত্রে আমাদের উৎপাদনটা বৃদ্ধি পাবে। ত্রিপুরা এবং আমাদের দেশের জলবায়ু প্রায় সেম, সেই কারণে ত্রিপুরাতে যে সমস্ত হাইলিং ভ্যারাইটি ভালোভাবে কাজ করতেছে, আমরা যারা ইন্ডিয়া থেকে এই ক্লোন আনতে পারি সেভাবে সরকারের সার্বিক সহযোগিতা আশা করতেছি। এরই অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা রাবার বাগান, নার্সারি ও রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেছে ভারতের রাবার বোর্ডের একটি প্রতিনিধি দল। জানিয়েছে বাংলাদেশেও উৎপাদন বাড়ানো সম্ভব, এই জন্য সহায়তার আশ্বাসও দিয়েছেন তারা। We have seen the rubber factory here, that is smokehouse, the collection centers and everything. And after that, Bangladesh Rubber Board planning to take us to the rubber gardens and interaction with the tappers and other workers. So after that, we will give a kind of guidance, a kind of support. We'll do that. So we can, by way of small practice, if we make it difference, I think we can improve the quality. তথ্য বলছে দেশের যত রাবার তৈরি হয় তার বড় অংশই স্থানীয়ভাবে ব্যবহৃত হয়, আর 1000 টনের মতো রপ্তানি হয় বছরে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। দলীয় পদ যেন কোনো পরিবারের কাছে জিম্মি হয়ে না পড়ে সে ব্যাপারে আওয়ামী লীগ সতর্ক আছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, প্রতিযোগিতামূলক করতে প্রতীক ছাড়া স্থানীয় নির্বাচন করছে আওয়ামী লীগ, অন্য দল চাইলে প্রতীক দিয়ে নির্বাচনে যেতে পারে। ওবায়দুল কাদের ভারতের নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, সে দেশে নির্বাচন নিয়ে সমালোচনা হলেও বিরোধী দল কখনো নির্বাচন বয়কট করে না। অর্থনীতি নিয়ে সরকারের চাপে থাকার কথা স্বীকার করেন কাদের। গ্লোবাল ইকোনমি, বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না। কাজে আমরাও চাপ অনুভব করছি। যেমন আমাদের দ্রব্যমূল্য চাপের মুখে আছে, এটা তো অস্বীকার করলে বাস্তবতাকে অস্বীকার করে। রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে জেলায় বজ্রপাত এবং বৃষ্টি হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় পানি বিদ্যুৎ কেন্দ্রের। পরে বিদ্যুৎ সরবরাহের জন্য এর সাবস্টেশনের সুইচ ইয়ার্ড চালু করতে গেলে হঠাৎ একটি ট্রান্সফরমারের আগুন লেগে যায়। তবে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আগুনে বড় কোনো ক্ষতি হয়নি বলে জানান কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আবু জাহের। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। 3 বিভাগে তাপ প্রবাহের সতর্কতার মাঝে সারা দেশে খুলল সব স্কুল, কলেজ, মাদ্রাসা। বিভিন্ন স্থানে বজ্রপাতে 3 এবং গাছ পড়ে 2 জনের মৃত্যু। এখনো জ্বলছে সুন্দরবন, চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় লাগা আগুন নেভানোর চেষ্টা চলছে, তদন্ত কমিটি গঠন। সম্ভাবনাময় রাবার চাষে অগ্রগতি কম, আয়ও কমছে, উৎপাদন বাড়াতে ভারতের সহযোগিতা দেবে রাবার বোর্ড। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।